হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। গত লেসনে আমরা কি পড়েছিলাম? একটা গল্প পড়েছিলাম, রাইট? দ্য ট্রুথফুল ডাভ পড়েছি। কিন্তু শুধু গল্পটা পড়লেই হবে না, এটাও আমরা শুনেছিলাম যে আমাদেরকে ওদের শব্দার্থগুলো, গ্রামারগুলো একটু নজর দিতে হবে। তো আজকে আমি সেই ভোকাবুলারিগুলো তোমাদের সাথে কথা বলার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি এবং কথা বলবো। তবে আমি শব্দটার যতটুকু শিখাবো ঠিক শুধু ততটুকু শিখলে তোমাদের জন্য হবে না, তোমরা নিজেরা শব্দগুলো আলাদাভাবে সার্চ করে আরও ডিটেলস দেখবে। ডিটেলস বলতে ঠিক যতটুকু তুমি বুঝতে পারো, যতটুকু তোমার এক্সামের জন্য প্রয়োজন। শুরু করি। আমাদের গল্পের যে প্রথম পার্টটা, পার্ট 1, সেটা শব্দগুলো থেকে শুরু করছি। গ্রাম্পি। গ্রাম্পি শব্দটা একটা অ্যাডজেক্টিভ। গ্রাম্পি বলতে যে খুব বদরাগী, বদমেজাজি, হাসি খুশি না, ঠিক আছে? তো আমরা কিন্তু ইংলিশে একটা শব্দ বলি টেম্পার। হি হ্যাজ আ ব্যাড টেম্পার, ওর মেজাজ খুব ভালো না, আমরা এভাবে বলি। তো টেম্পার শব্দটা দিয়ে এটার সিনোনিম তুমি করতে পারো বা মিনিং ট্রান্সলেট করতে পারো। ব্যাড টেম্পার্ড, ইল টেম্পার্ড, শর্ট টেম্পার্ড। আর একটা সিনোনিম আছে ক্রস। ক্রস আমরা বলি যে ও হচ্ছে ক্রস, মানে ও গ্রাম্পি, ও খুব হ্যাপি, হাসি খুশি, জলি না। আনউইলিংলি, দেখো আনউইলিংলি শব্দটার মধ্যে উইল শব্দটা আছে। উইল মানে কি? উইল কিন্তু শুধু আমাদের ফিউচার বুঝায় তা না। উইল হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি বা আমাদের কি বলবো, তুমি যেটা করতে চাও, হ্যাঁ, সেটাকে আমরা উইল বলি। উইলের অনেক অর্থ আছে, সেইটা থেকে আমরা আনউইলিংলি পেয়েছি। যখন আমি বলবো আমি উইলিং, তার মানে আমি ইচ্ছুক। উইলিংলি মানে ইচ্ছুকভাবে। যদি বলি আনউইলিংলি, তার মানে অনিচ্ছুকভাবে, রাইট? অনিচ্ছা সত্ত্বে। আনউইলিংলি এটা হলো অ্যাডভার্ব। খেয়াল করো, যখন তোমাদের এমসিকিউ আসে তখন কি করা হয়, এটা অনেক ক্ষেত্রে এই ট্রিকটা ইউজ করা হয়। আনউইলিংলি শব্দের কয়েকটা কাছাকাছি শব্দ হয়তো অপশনে দিয়ে দিবে। সেখানে একটা অপশন হয়তো অ্যাডজেক্টিভ। তুমি কি একটা অ্যাডভার্বের সিনোনিম হিসেবে অ্যাডজেক্টিভকে টিক দিতে পারো? নো। তোমাকে বুঝতে হবে যে আচ্ছা এটা তো অ্যাডভার্ব, তাহলে ওর সিনোনিমও একটা অ্যাডভার্ব হবে। সো তোমাকে বুঝতে হবে যে কি কারণে এটা অ্যাডভার্ব হলো। এই যে আমরা বললাম উইলিং, এটা হলো অ্যাডজেক্টিভ। যখন আমি বললাম উইলিংলি, তখন সেটা হয়ে গেল অ্যাডভার্ব। ওকে, আমরা অর্থে চলে আসি। আনউইলিংলির অর্থ হচ্ছে এগেইনস্ট সামওয়ানস উইশ, কারো ইচ্ছার বিরুদ্ধে। আর একটা শব্দ আছে, এই শব্দটা শিখে নিতে পারো। খুব কঠিন ভোকাবুলারি এটা না, তোমরা হয়তো 8-এ পেয়েও যেতে পারো, 9-এ 10-এ পাবে। রিলাক্ট্যান্টলি। রিলাক্ট্যান্ট মানে যেটা অপছন্দ নিয়ে আছে, রাইট? রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্টলি অপছন্দ নিয়ে। আনউইলিংলি, রিলাক্ট্যান্টলি, ঠিক আছে? আনউইলিং, রিলাক্ট্যান্ট। আচ্ছা, পরের শব্দে কি? পরের শব্দে যাই। জেনারাস। জেনারাস একটা অ্যাডজেক্টিভ। যে হলো এমন একটা ব্যক্তি রেডি টু গিভ মোর দ্যান এক্সপেক্টেড, অর্থাৎ আমরা যতটুকু এক্সপেক্ট করি বা আশা করি তার চেয়ে বেশি দিতে সে প্রস্তুত, এবং বেশিরভাগ ক্ষেত্রে টাকা দেওয়ার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হয়, যে সে খুবই উদার, সে খুবই জেনারাস। এটার সিনোনিম আমরা বলতে পারি কাইন্ড। এবং বিশেষভাবে যখন তুমি কোনো ব্যক্তির প্রতি দয়া দেখাও বা কাইন্ড বিহেভিয়ার করো, তখনও এখানে জেনারাস শব্দটা ব্যবহার হতে পারে। সিনোনিমগুলো দেখি। কাইন্ড, কাইন্ডলি, এই দুটো আমি ইচ্ছা করে লিখেছি যেন তোমরা কনফিউজড হয়ে না যাও, শিখে নিতে পারো যে কাইন্ড এবং কাইন্ডলি দুটোই অ্যাডজেক্টিভ। হি ইজ আ কাইন্ড পারসন, হি ইজ আ কাইন্ডলি পারসন, দুটোই সঠিক। আনউইলিংলি অ্যাডভার্ব হলেও কাইন্ডলি অ্যাডভার্ব এখানে নয়। তো জেনারাসের সিনোনিম কি কি হলো? কাইন্ড, কাইন্ডলি, নোবেল, চ্যারিটেবল, আমরা তো জানি চ্যারিটি কি, চ্যারিটেবল, বিগ হার্টেড, বড় হৃদয়ের, লফটি, লফটি মানে আমরা জানি, রাইট? আমরা ছোট ক্লাসে পড়েছি কিন্তু শব্দটা। গুড, গুড মানে ভালো। আনসেলফিশ, যে সেলফিশ বা স্বার্থপর নয়। ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি হচ্ছে নাউন। ফ্ল্যাটারি কি? এক্সেসিভ অ্যান্ড ইনসিনসিয়ার প্রেইজ ফর ওয়ানস ওন বেনিফিট, অর্থাৎ তুমি একজনকে প্রেইজ করছো, প্রশংসা করছো, এক্সেসিভ, যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি, বা যতটুকু সে ডিজার্ভ করে তার চেয়ে বেশি প্রেইজ করছো, এবং সেটা ইনসিনসিয়ার, অর্থাৎ জিনিসটা ফেক, ফলস, জেনুইন না, তোমার রিয়েল ইমোশন এটা
না, কিন্তু কেন তুমি এত বাড়তি প্রশংসা করছো, কেন তুমি বানিয়ে বানিয়ে প্রশংসা করছো? বিকজ তুমি চাচ্ছ যে তোমার যে লাভ, সেই লাভের পরিমাণ বেড়ে যাবে, তার থেকে তুমি লাভবান হবে, তোমার লাভ বেড়ে যাবে, সেই জন্য তুমি তাকে ফলস প্রেইজ করছো। এইটার সিনোনিম অনেকই আছে, সহজ একটা সিনোনিম পিক করেছি, সুইট টক, অর্থাৎ মিষ্টি কথা দিয়ে মানুষকে ভুলানো। যেই শব্দগুলো পড়িয়েছি এগুলোর কিন্তু কোনোটা আছে নাউন, আবার ভার্ব, আবার অ্যাডজেক্টিভ হিসেবেই সবসময় ব্যবহার হবে তা না, অন্যান্য ফর্মও থাকে। মেক শিওর যে তুমি সেই জিনিসগুলো স্টাডি করেছো, যেই শব্দটা শিখছো ক্লিয়ার আইডিয়া নিয়ে তারপরে নেক্সট লেসনে যাও। আচ্ছা, পার্ট 1-এ আমরা কিছু ফ্রেজ পেয়েছি, ফ্রেজগুলোর দিকে তোমরা একটু ফোকাস করবে, যে বিশেষত প্রেপোজিশনগুলো কিভাবে ইউজ হয়েছে সেইটা একটু খেয়াল করবে। আমি জাস্ট মেনশন করে দিচ্ছি। সেট আউট, সেট আউট মনে আছে কি বলেছিলাম? সেট আউট করা, রওনা দেওয়া, রাইট? ফ্লিউ ওভার, লুক ফর, খোঁজা, লেট ইন, কাউকে ঢুকতে দেয়া, বেগ ফর, চাওয়া, ভিক্ষা চাওয়া, রিকোয়েস্ট করা, অনুরোধ করা, প্লিজ ড্যাট, কোনো কিছুর দিকে সন্তুষ্ট হওয়া। তো এই যে শব্দগুলো বললাম, ফ্রেজগুলো বললাম, সেখানে আউট, ওভার, ফর, ইন, অ্যাট, এই যে প্রেপোজিশনগুলো ইউজ হয়েছে, আইডিয়াগুলো একটু বিল্ড আপ করো, এবং গল্পের মধ্যে আরও অনেক ফ্রেজাস আছে, সেগুলোও নিজেরা একটু ফাইন্ড আউট করো। অ্যানাদার থিং টু নোট হচ্ছে, আমরা যে পার্ট 1 পড়েছি গল্পের, সেইখানে খুবই ভালো একটা এক্সাম্পল এটা, সেটা কি, আমাদের কিন্তু আর্টিকেল আসে পরীক্ষায়, রাইট? এখান থেকে তুমি আর্টিকেলের খুবই চমৎকার একটা এক্সাম্পল পাবে। সেটা কি, আমরা গল্পটা শুরু করেছি এভাবে, ওয়ান্স আপন এ টাইম আ ডাভ অ্যান্ড আ ব্যাট ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস, এরকমই তো ছিল গল্পটা। খেয়াল করো, গল্প শুরু করেছি আমরা আ ডাভ আ ব্যাট, একটা ডাভ ছিল, একটা ব্যাট ছিল, একটা বলছি, বলছি, কিন্তু এরপর থেকে দেখবে আর এইভাবে আমরা বলিনি। কিভাবে বলেছি? দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট, দ্য ডাভ অ্যান্ড দ্য ব্যাট, দা হয়ে গিয়েছে। ওয়াই? বিকজ ওকে আমরা চিনে ফেলেছি। এটা কিন্তু আর্টিকেলের খুবই বেসিক একটা রুল। তো ওই রুলটা কিভাবে ইউজ হচ্ছে সেইটা দেখার জন্য খুবই ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের এই গল্পটা। আবার খেয়াল করবে, আওয়ালের ক্ষেত্রে যখন প্রথম আওয়ালের কথা আসলো তখন আমরা বলিনি, বলেছি অ্যান, কারণ শুরুতে একটা ভাওয়েল সাউন্ড আছে। আর কিছু কিছু স্পেশাল ইউজ আছে, সেগুলো নোটিস করবে। আমি একটা সিঙ্গল আউট করে দিচ্ছি। যেমন বলা আছে টেক আ রেস্ট, টেক আ রেস্ট, এইরকম কিছু কিছু ব্যবহার আছে আর্টিকেলের, যেগুলো আমরা যত পড়বো, যত এক্সপ্লোর করব, তত আমরা শিখতে পারবো। তো গল্প থেকে তো অবশ্যই, এখান থেকে শেখো, এবং অন্যান্য চ্যাপ্টারও নোটিস করো যে কিভাবে কোথায় আর্টিকেলটা ব্যবহার হচ্ছে। এটার রিজনটা কি আমি জানি, নাকি জাস্ট বিকজ এটা স্পিকারে এভাবে বলেন দেখেই ব্যবহার করছেন। আইডিয়াগুলো একটু দেখবে। ওকে, আমরা পার্ট 2-তে চলে আসি। পার্ট 2-তে আমরা ওয়ান্ডার শব্দটা পেয়েছি। ডাভ, শি ওয়াজ ওয়ান্ডারিং, রাইট? এখানে ওয়ান্ডার, এমনিতে কিন্তু আমরা ছোট্টবেলা থেকে শিখেছি ওয়ান্ডারফুল, বা মানে ওয়ান্ডার শব্দটার সাথে আমরা বিস্ময় বাংলা শব্দটা আমরা পরিচিত, রাইট? কিন্তু এখানে এটার ভালো সিনোনিম হবে পন্ডার করা, কোনো কিছু নিয়ে চিন্তা করা, অথবা আরেকটা হতে পারে আস্ক ওয়ানসেলফ, যখন তুমি নিজেই ভাবছো, অথবা তুমি ডাউট করছো, কোনো কিছু নিয়ে সন্দেহ করছো, কোনো কিছু নিয়ে চিন্তা করছো, বা কোনো কিছু নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করছো, এই রকম ক্ষেত্রেও ওয়ান্ডার শব্দটা ব্যবহার হতে পারে। তো এখানে কিন্তু আসলে কি হয়, ডাভ চিন্তা করতে থাকে যে কি অবস্থা, এত ফলস কথা আমার বন্ধু কেন বলছে, আমার বন্ধু এরকম, ও চিন্তা করছিল, রাইট? ও পন্ডার করছিল, শি ওয়াজ থিঙ্কিং, হ্যাঁ, শি ওয়াজ আস্কিং হারসেলফ, এই অর্থগুলো এখানে ওয়ান্ডারের মানে মিনিং ক্যারি করছে। ওকে, ইনসিনসিয়ার, ইনসিনসিয়ার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইনসিনসিয়ার কি? নট এক্সপ্রেসিং জেনুইন ফিলিংস। ইনসিনসিয়ার হলো এমন একটা, তুমি একটা কথা বলছো, একটা আচরণ করছো, নিজেকে এক্সপ্রেস করছো, তোমার অনুভূতি এক্সপ্রেস করছো, বাট দ্যাট ইজ নট জেনুইন, ওটা রিয়েল না, ওটা ফেক, ওটা মিথ্যা একটা অভিনয়ের মতো। আমরা সহজ সিনোনিম কি পেতে পারি? ফলস, ফেক, হলো, হলো অর্থাৎ যেটার ভিতরে খালি, ভিতরে রিয়েল বস্তু নাই। ইনসিনসিয়ার। তারপরে কি আসলো? প্রেইজ। প্রেইজটা ওই যে একটু আগেই বললাম যে এক এক শব্দ কখনো নাউন কখনো ভার্ব, প্রেইজ কিন্তু এরকম নাউন হয়, ভার্বও হয়, আরও অন্যান্য শব্দও আছে। তো প্রেইজে এখানে নাউন, কি অর্থে ব্যবহার হয়েছে? যখন তুমি কোনো কিছুকে অ্যাপ্রুভ করো, অ্যাক্লেম করো, তুমি বলতে চাচ্ছ বা ফিল করছো যে দিস ইজ গুড, এটা প্রশংসা পাওয়ার যোগ্য, এটা ভালো, বা এটা সম্মান পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে তুমি এটাকে প্রেইজ করছো। হ্যাঁ,
প্রেজটা হচ্ছে বাংলায় বললে প্রশংসা। এটা নাউন অর্থে আমরা যেখান থেকে নিয়েছি নাউন অর্থে ব্যবহার হয়েছে। অ্যাপ্রুভাল বোঝাচ্ছে, গ্লোরি বোঝাচ্ছে। গ্রেটফুল, গ্রেটফুল শব্দের সাথে মনে হয় অনেকেই পরিচিত। গ্রেটফুলটা অ্যাডজেক্টিভ। গ্রেটফুলের যদি খুব সিম্পল অর্থ করি থ্যাঙ্কফুল। আর এই শব্দটা তোমরা পরিচিত অবলাইজড। তোমরা অনেকে অ্যাপ্লিকেশন লেখা শিখেছেন অবলাইজড দেয়ার বাই, রাইট? অবলাইজড শব্দটা কি আমরা নিজেরা স্টাডি করেছিলাম। এখানে গ্রেটফুলের সিনোনিম হিসেবে আমরা অবলাইজড পাচ্ছি, যে আপনি আমাকে এত হেল্প করেছেন, আই এম অবলাইজড, আমি অবলাইজড হয়ে যাচ্ছি, আমি বাধিত হয়ে যাচ্ছি। আরেকটা কি আছে অ্যাপ্রিসিয়েটিভ। আমরা কি করি যখন আমরা কোনো কিছু পছন্দ করি বা মনে করি এটা ভালো হচ্ছে, তখন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তাহলে সেইখান থেকে আমরা অ্যাডজেক্টিভ বানাবো অ্যাপ্রিসিয়েটিভ। শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ তার সিনোনিমও হবে অ্যাডজেক্টিভ। গ্রেটফুল, থ্যাঙ্কফুল, অবলাইজড, অ্যাপ্রিসিয়েটিভ, ইনডেটেড। ইনডেটেড কি? DEBT, বি কিন্তু উচ্চারণ হবে না। ডেট, ডেট হচ্ছে ঋণ। আমরা অনেক সময় কারোর কাছ থেকে টাকা ধার করি, তাই না? সেটাকে আমরা ঋণ বলি। আবার অনেক সময় একজন আমার একটু উপকার করেছিল, তখনও আমরা বলি যে আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। তো এই যে ডেট, সেটার সাথে ইডি লাগালে ডেটেড, তার আগে ইন, তাহলে শব্দের আগে আমরা সাফিক্স, শব্দের সাথে সাফিক্স প্রিফিক্স দুটোই পেয়েছি। ইনডেটেড মানে আমি ঋণী। তাহলে গ্রেটফুলের সিনোনিম ইনডেটেড হতে পারে, এবং গল্পে কিন্তু এই সেন্সটাও আমরা পেয়েছি। থ্যাঙ্কফুল পেয়েছি, ইনডেটেড পেয়েছি। আচ্ছা, আর ফ্রেজে যদি যাই, পার্ট 2-তে যে ফ্রেজগুলো পেয়েছি, she hung her head down, তাই না? সে তার মাথা নিচু করে রাখলো, তার মাথা ঝুলে পড়লো। এই রকম ইউজ তুমি পাবে। হ্যাং এর পাস্ট হচ্ছে হাং, হাং হার হেড ডাউন, টু হাং সামথিং ডাউন। হ্যাঁ, এরকম একটা ব্যবহার আমরা অলরেডি পেলাম। লিসন টু, যেমন রাইট নাও ইউ আর লিসনিং টু মি, তোমরা আমার কথা শুনছো। অ্যাশেমড অফ, কাউকে নিয়ে লজ্জিত বোধ করা। কাম অন পেয়েছিলাম, রাইট? যেমন ক্লাস করতে করতে যদি তুমি এখন ঘুমাচ্ছ অথবা হাই তুলছো, তাহলে আমি বলবো কাম অন, ডোন্ট স্লিপ, ফিনিশ দ্য লেসন। হ্যাঁ, তো কাম অনটা কিন্তু আমরা ইংলিশে ব্যবহার করি, হুবহু বাংলা করা যাচ্ছে না। অ্যানাদার থিং, যেটা আমরা যদিও পার্ট 1 পার্ট 2 ভোকাবুলারি শেষ করে ফেলেছি, আমি জাস্ট উদাহরণ হিসেবে কয়েকটা শব্দ এনেছি। যেহেতু এটা একটা গল্প, সেহেতু এখানে অনেক অ্যাডজেক্টিভের ব্যবহার আছে, যেটা আমরা অলরেডি টের পাচ্ছি। আরও কয়েকটা আমি তোমাদের নোটিস করিয়ে দিই। দেখো, পার্ট 1-এ আমরা কি কি বিশেষণ পেয়েছি। সেঞ্চুরি ওল্ড রেইন ট্রি, সিম্পলি একটা রেইন ট্রি নিয়ে কথা বলছে, কিন্তু সেই রেইন ট্রির আগে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। আউলের আগে আমরা কি কি অ্যাডজেক্টিভ পেয়েছি? গ্রাম্পি আউল, সেলফিশ আউল, ওয়াইজ অ্যান্ড ব্রেভ আউল, জেনারাস পারসন, পাওয়ারফুল অ্যান্ড মাইটি, লিটল ডাভ। আমরা গল্প যখন বলি বা শুনি বা লিখি, তখন আমরা অনেক অ্যাডজেক্টিভ ব্যবহার করি, এবং সেইটার উদাহরণ আমরা এখান থেকে শিখেছি। যখন তুমি নিজের রাইটিংয়ে যাবে, তখন গল্প না হোক, যদি তুমি এমন কোনো টপিক বেছে নাও যেখানে তোমার একটু ডেসক্রিপশন লাগছে, তখন ইউল নিড দিস, তোমাকে অ্যাডজেক্টিভ দিয়ে ফর্ম করতে হবে। আচ্ছা, আর পার্ট 3-তেও আমরা মোটামুটি অল্প কিছু ভার্ব পাবো এবং অনেকগুলো অ্যাডজেক্টিভ পাবো। দেখি কি কি আছে। ক্রাই, ক্রাইটা কিন্তু এমনিতে আমরা জানি কান্না করা বোঝায়, তাই না? উইপ অর্থে ব্যবহার হয়, কিন্তু এর আরও মিনিং আছে। যেমন টু কল সামওয়ান, যখন তুমি কাউকে ডাকছো সেটার জন্য ক্রাই ব্যবহার করা যায়। যখন তুমি শাউট করছো, চিৎকার করছো, জোরে বলছো, সেটা ক্রাই বলা যায়। এক্সক্লেম করা, সিং আউট, ইয়েল, স্ক্রিম, এরকম অর্থেও আমরা ক্রাই শব্দটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা গল্পে যেখানে আমরা ক্রাইড শব্দটা পেয়েছি, সেখানে কিন্তু আমরা কান্না অর্থে পাইনি, আমরা বাকি যে অর্থগুলো আছে ওই অর্থে এটার ব্যবহার দেখতে পেয়েছি। The next one is noble. Noble একটা অ্যাডজেক্টিভ, ওর কিন্তু আরো অন্য ফর্ম আছে, যেমন অন্যান্য শব্দের ক্ষেত্রেও বলেছি। আচ্ছা, অ্যাডজেক্টিভ হলে ওর অর্থটা কিরকম দাঁড়ায়? হাই বর্ন, অ্যারিস্টোক্রেটিক, অর্থাৎ যে ভালো বংশে জন্ম নিয়েছে, অভিজাত, অ্যারিস্টোক্রেটিক, এরকম হলে আমরা নোবেল বলি তাকে। আরেকটা হচ্ছে অন্য অর্থ থাকে, সেটা কি? হ্যাভিং হাই মোরাল প্রিন্সিপলস, যার মোরাল, আদর্শিক, প্রিন্সিপল, নীতি, যার আদর্শ, নীতিনৈতিকতা খুবই হাই, উঁচু, এইরকম নীতিনৈতিকতা যারা আছে তাকে আমরা নোবেল বলতে পারি। অথবা যার ফাইন পার্সোনাল কোয়ালিটিস আছে, অর্থাৎ যার খুবই সূক্ষ্ম সুন্দর ব্যক্তিত্বের কিছু গুণ, বৈশিষ্ট্য
রয়েছে তাদেরকেও আমরা নোবেল বলতে পারি। যদি সিনোনিমের দিকে তাকাই আমরা অনেকগুলো পরিচিত শব্দ পাবো। রাইচাস, রাইচাস, ভার্চুয়াস। রাইচাস কি? যারা ভালো মানুষ, যাদের সততা থাকে তাদেরকে আমরা বলি রাইচাস, রাইট? ভার্চুয়াস, যার অনেক গুণ আছে। রাইচাস, ভার্চুয়াস, গুড। অনারেবল, অনেস্ট। আপরাইট, আপরাইট কি? যে মন্দ কাজটা করে না, তাই না? ডিসেন্ট, যে ইনডিসেন্ট না আর কি, মানে যে দৃষ্টিকটু কাজগুলো করছে না, মন্দ কাজগুলো করছে না। এগুলো সবই নোবেলের সিনোনিম। গ্রেসিয়াস, এটাও একটা অ্যাডজেক্টিভ। গ্রেসিয়াসের সিনোনিম কি হতে পারে? কোর্টিয়াস, পোলাইট, সিভিল, অর্থাৎ যে তোমার কার্টিসি মেনটেন করছে। কোর্টিয়াস, যে সুন্দর আচরণগুলো মেনটেন করছে, যে পোলাইট, যে বিনয়ী, যে সিভিল, যে সভ্য, যে ওয়েল ম্যানার্ড, যার ম্যানার বা আচরণ ভালো, ওয়েল ম্যানার্ড। কাইন্ড, কাইন্ডলি, কনসিডারেট, অর্থাৎ যে কি করে সব কিছুতে সুবিবেচক। থটফুল, যে চিন্তাশীল। এই সবগুলোই হচ্ছে গ্রেসিয়াসের সিনোনিম। আমরা গল্পেই বুঝতে পেরেছি গ্রেসিয়াস বলতে আসলে কি বোঝাচ্ছে। নেক্সট ওয়ান ইজ ডিজার্ভ। ডিজার্ভ হচ্ছে একটা ভার্ব। ডিজার্ভ করা মানে হচ্ছে ওটাই তোমার প্রাপ্য হওয়া। কিরকম? ডু সামথিং অর হ্যাভ কোয়ালিটিজ ওয়ার্দি অফ রিওয়ার্ড অর পানিশমেন্ট। যখন তুমি এমন কিছু করো যেটা তুমি শাস্তি পাওয়ার যোগ্য বা পুরস্কৃত হওয়ার যোগ্য, তখন আমরা বলি যে ও এটা ডিজার্ভ করছে বা আমি এটা ডিজার্ভ করছি। অথবা এমন হতে পারে যে তোমার এমন কোনো কোয়ালিটিস আছে, ইউ হ্যাভ সাম কোয়ালিটিস, তোমার এমন কোনো গুণ বৈশিষ্ট্য আছে যেটা ওয়ার্দি অফ রিওয়ার্ড অর পানিশমেন্ট, যেটা পুরস্কৃত হবার যোগ্য অথবা শাস্তি পাবার যোগ্য। সিনোনিমের দিকে যদি আসি, রাইটফুল, ডিউ, জাস্ট, ফেয়ার, ফিটিং, সুটেবল, প্রপার। দেখো সিনোনিমগুলো আসলে একটু কনফিউজিং, যেগুলো কম কনফিউজিং সেগুলোতে আগে যাই। প্রপার মানে সঠিক, উপযুক্ত। সুটেবল, মানানসই। ফিটিং, যেটা ফিট করছে, উপযুক্ত হচ্ছে, মানাচ্ছে। ফেয়ার, ফেয়ার বলতে আমরা ফেয়ার মানে কিন্তু মেলা না, আবার আমরা অনেক সময় সুন্দরকে ফেয়ার বলি, কিন্তু এই ফেয়ার হচ্ছে তোমার যেটা উচিত, যেটা অনুচিত না, সেটাকে বলি ফেয়ার। একইভাবে জাস্ট, জাস্টের কিন্তু আরো অন্যান্য অর্থের সাথে আমরা পরিচিত, কিন্তু আমরা কি জাস্টিস শব্দটা শুনেছি? সেই জাস্টিস এবং জাস্ট কিন্তু এখানে কানেক্টেড। এখানে জাস্টটা কি অর্থে ব্যবহার হচ্ছে? উপযুক্ত, সঠিক অর্থে ব্যবহার হচ্ছে। ডিউ, ডিউ মানে যেটা তোমার একদম প্রাপ্য, এটাই ওর উপযুক্ত, সেটাই হচ্ছে ডিউ। একইভাবে হচ্ছে রাইটফুল। তাহলে কি পেলাম? রাইটফুল, ডিউ, জাস্ট, ফেয়ার, ফিটিং, সুটেবল, প্রপার। গল্পেও কিন্তু আমরা এটা দেখেছি যে ডাভ যেহেতু ট্রুথফুল ছিল তাই সে কি কি ডিজার্ভ করে? সে রিওয়ার্ড ডিজার্ভ করে, রাইট? তো আমরা ডিজার্ভ শব্দটা আশা করি বুঝে গেছি। নেক্সট ওয়ানটা কি? হসপিটালিটি। হসপিটালিটি হচ্ছে নাউন। এটা মূলত যখন তুমি কোথাও যাও এবং তোমাকে আদর আপ্যায়ন করা হয় সেটাই হচ্ছে হসপিটালিটি। যদি ইংলিশে বলি, ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস রিসেপশন, অর্থাৎ যখন কেউ তোমাকে রিসিভ করছে, একটা রিসেপশন দিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, এবং জেনারাস, উদার, অর্থাৎ তোমার যা যা প্রয়োজন সেগুলো সবই তোমাকে দেওয়া হচ্ছে, আদর আপ্যায়ন করা হচ্ছে, দ্যাট ইজ হসপিটালিটি। সিনোনিমের দিকে যদি তাকায়, খুবই কমন, ওয়েলকাম। ওয়েলকামটা হচ্ছে হসপিটালিটি। দ্য নেক্সট ওয়ান ইজ একো। একো কি? একো একটা নাউন হতে পারে, ভার্বও হতে পারে। গল্পে আমরা ভার্ব হিসেবে পেয়েছি। সিনোনিমের দিকে যদি তাকাই, রিফ্লেকশন, রেপিটিশন, রিসাউন্ডিং, রিংইং, ডুপ্লিকেট, কপি, ইমিটেশন। অর্থাৎ কি বলছি? রিফ্লেকশন অর্থাৎ প্রতিচ্ছবি, রেপিটিশন পুনরাবৃত্তি, একই জিনিস আবার হওয়া, রিসাউন্ডিং যে মানে রিসাউন্ডিং প্রতিধ্বনি হওয়া, রিংইং এটাও রিসাউন্ডিং অর্থে ব্যবহার হচ্ছে, ডুপ্লিকেট কপি মানে একই রকম আরেকটা কপি তো লিখেই দিয়েছি, ইমিটেশন ইমিটেট করা মানে নকল করা, অনুকরণ করা, সেটারই নাউন হচ্ছে ইমিটেশন। তো একো শব্দটা আমরা এখানে যেটা পেয়েছি, গল্পে যেটা পেয়েছি, যে একজন একটা কথা বললো আর একজন ঠিক সেম কথাটাই আবার রিপিট করলো, অর্থাৎ সেই কথাটাকেই সে নিজে আবার বলছে নিজের ভাষায়, তখন আমরা বলছি যে সে কি করলো, অমুকের কথা একো করলো। ভিশাস, ভিশাস একটা অ্যাডজেক্টিভ। ভিশাস বলতে আমরা কি বুঝাই? কখন আমরা ভিশাস ব্যবহার করি? যখন আমরা ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবে ব্রুটাল হই বা ক্রুয়েল হই, যখন আমরা নিষ্ঠুরতাটা ইচ্ছাকৃতভাবে নিজের ডিসিশন নিয়ে করি, তখন আমরা বলি ভিশাস। হি হ্যাজ আ ভিশাস ক্যারেক্টার,
ক্যারেক্টারটা ভিশাস। যেমন সিনোনিমগুলো দেখলে আরো ইজি হবে, ব্রুটাল, স্যাভেজ, ভায়োলেন্ট, ইনহিউম্যান, হার্শ, ক্রুল, ক্রুল তো আমরা জানি নিষ্ঠুর, হার্শ রুক্ষ, ইনহিউম্যান অমানবিক, ভায়োলেন্ট, ভায়োলেন্ট হচ্ছে তোমার নৃশংস, স্যাভেজ অসভ্য, ব্রুটাল, ব্রুটালও নিষ্ঠুর। দ্য নেক্সট ওয়ান ইজ ভেইন। ভেইন হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থে আমরা পেয়েছি গল্পে, হ্যাভিং এক্সেসিভলি হাই ওপিনিয়ন অফ ওয়ানস অ্যাপিয়ারেন্স, অ্যাবিলিটিস ও ওয়ার্থ। অর্থাৎ যখন কেউ তার নিজের সম্পর্কে খুব বেশি উচ্চ ধারণা পোষণ করে তখন আমরা তাকে বলি যে সে ভেইন, অর্থাৎ সে নিজেকে নিয়ে খুব বেশি, তার আত্ম অহমিকাটা অনেক বেশি। সিনোনিম যদি দেখি কনসিটেড, কনসিটেড শব্দটা একটু অপরিচিত হতে পারে, বাট দ্য নেক্সট ওয়ান আই থিঙ্ক ইউ আর মোর ফ্যামিলিয়ার উইথ, নার্সিসিস্টিক, যে ও নার্সিসাসের মতো নিজেকে নিয়ে নিজের প্রেমেও খুব বেশি মগ্ন, নার্সিসিস্টিক বা ভেইন। তো ভোকাবুলারি আমরা দেখে ফেলেছি। একটা ফ্রেজের দিকে পয়েন্ট আউট করবো তোমাদের পার্ট 3 থেকে, সেটা হচ্ছে হ্যাভ টু। আমরা এমনিতে জানি হ্যাভ টু আমরা কখন ব্যবহার করি, যখন আমরা কোনো কিছু করতে বাধ্য থাকি তখন আমরা বলি আই হ্যাভ টু ডু দিস, তাই না, আমার উপায় নেই, আমাকে এটা করতে হবে। এখন আমরা এই সেন্টেন্সে খেয়াল করি, ইজ দ্যাট অল ইউ হ্যাভ টু সে টু আওয়ার গ্রেসিয়াস হোস্ট। এখানেও তো আমরা হ্যাভ টু পেয়েছি, তাহলে কি এখানে হ্যাভ টু অর্থ করতে হবে, বাধ্য তুমি, এই অর্থে ব্যবহার হয়েছে? নো, এখানে আসলে হ্যাভ টু ফ্রেজটারই অস্তিত্ব নাই। এখানে হ্যাভ হচ্ছে ইউ এর সাথে, ইউ হ্যাভ তোমার আছে, টু হলো সে টু এর সাথে, টু সে টু, ঠিক আছে। তার মানে হ্যাভ টু পাশাপাশি থাকলেই যে সবসময় সে ফ্রেজ হবে তা না। সেম গোজ ফর আদার ফ্রেজেস, তাই না। বাকি ফ্রেজ দেখলেও আমরা যেন সতর্ক থাকি যে আসলে কি এটা ফ্রেজ অর্থ এখানে আছে নাকি আমি ফ্রেজ চিনতে ভুল করেছি। আর টুকটাক যে ফ্রেজগুলো আছে, গো ডাউন এবং আরও অন্যান্য ফ্রেজ, যেমন সূর্য নেমে যাওয়া, দ্য সান গোজ ডাউন, এরকম আরও টুকটাক ফ্রেজ আছে যেগুলো মোটামুটি সিম্পল, খুব বেশি বোঝানো লাগে না, সেগুলো নিজেরা একটু খেয়াল করে নিব। আচ্ছা, ভোকাবুলারি, ফ্রেজেস, গ্রামার নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা যে শুধু এই লেসনের জন্য তা না, তোমাদের যতগুলো লেসন থেকে প্রশ্নের উত্তর দিতে হয় সবগুলো লেসনেই তোমাদের কাজে লাগবে। এই জন্য বলবো একটু মনোযোগ দিয়ে দেখতে। আমাদের এখনকার সেশন হচ্ছে কোয়েশ্চেন আনসারের উপরে। যখন আমরা একটা প্রশ্ন দেখি, প্রশ্নপত্র যখন আমরা একটা প্রশ্ন পাই, তখন আমরা আনসার করব কিভাবে। আমরা অনেকেই প্রশ্নের উত্তর আসলে আগে মুখস্থ করে যাই, কিন্তু এইভাবে করলে আমরা কখনো কখনো বিপদেও পড়ে যাই, এবং দ্যাট ইজ নট দ্য রাইট সিস্টেম। তুমি নিজে থেকে যেন আনসার করতে পারো, তোমার ওই স্কিলটা অলরেডি ডেভেলপ হওয়া প্রয়োজন। প্রথম প্রশ্নটা দেখি, হু ওয়্যার টু গুড ফ্রেন্ডস। কোন দুইজন ভালো বন্ধু ছিল? এটা আমাদের প্রথম যে পার্ট 1-এর নিচে দেখো প্রশ্ন দেয়া আছে বইয়ে। খুবই সাধারণ একটা প্রশ্ন, আমরা অ্যান্সারটা জানি যে ডাভ এবং ব্যাট ছিল বন্ধু, এবং শুরুতে দেওয়া আছে আ ডাভ অ্যান্ড আ ব্যাট ওয়্যার ভেরি গুড ফ্রেন্ডস, তাই না। সেই সেন্টেন্স থেকে আমি আনসারটা দেব, কিভাবে দেব? এখানে হু শব্দটার উত্তর আমরা দিচ্ছি, বাকি অংশ কিন্তু সেম বসে যাচ্ছে, ওয়্যার টু গুড ফ্রেন্ডস। শুধুমাত্র হু এর জায়গায় আমরা তথ্যটা বসিয়ে দিচ্ছি, এবং তথ্যটা কি বইয়ের মধ্যে আমাদের দেওয়া আছে আ ডাভ অ্যান্ড আ ব্যাট, দা দেওয়া নাই, আ ডাভ অ্যান্ড আ ব্যাট। তাহলে আমি কি করলাম, আনসার আমি এভাবে লিখবো, আ ডাভ অ্যান্ড আ ব্যাট ওয়্যার টু গুড ফ্রেন্ডস দিয়ে ফুল স্টপ দেবো। অর্থাৎ আমার প্রশ্নের যে স্ট্রাকচার, হুবহু সেম স্ট্রাকচার বসে যাচ্ছে। সিম্পলি হু বলতে হু কারা বা কে, এইটার উত্তরের জায়গায় আমি আমার যে মূল প্যাসেজ সেখান থেকে কয়েকটা নাউন দেওয়া আছে, সেই নাউনগুলো নিয়ে বসিয়ে দিয়েছি, একটা ঘুঘু এবং একটা বাদুড়। ভেরি সিম্পল, রাইট। যখন আমাদের এইরকম স্ট্রাকচার থাকবে তখন আমাদেরকে অন্য কোনো কিছু ভাবতে হবে না, আমরা এইভাবে আনসার করতে পারি। সেকেন্ড পয়েন্টটা দেখি, সেকেন্ড কোয়েশ্চেনটা দেখি, হোয়াট ডিড দে ডিসাইড টু ডু। তারা ডিসাইড করেছিল টু ডু, কি করতে সিদ্ধান্ত নিয়েছিল তারা। আমরা আমাদের গল্পে পড়েছি যে দে ডিসাইডেড টু সেট আউট অন আ জার্নি। এখানে দেখো যারা প্যাসেজ থেকে দিব তারা অটোমেটিকই হয়তো ডিসাইডেড লিখে দেব, কিন্তু আমাদের এই নলেজটা থাকা দরকার যে যখন আমরা প্রশ্নটা পড়ছি, প্রশ্নে আমাদের এখানে যে অক্সিলিয়ারিটা থাকে ডিড, ও করছে কি, ও কিন্তু হোল সেন্টেন্সের টেন্স এবং আরও যে গ্রামার সব ইনফরমেশন ক্যারি করছে ডিড। সো ওকে আমাদের মাথায় রাখতে হবে, এবং আনসার যখন দেব তখন আমরা কি করব, দেখো দে এর জায়গায় বসে গেছে, ডিসাইড হয়নি, হয়ে গেছে ডিসাইডেড। ওয়াই? বিকজ আমাদের কোয়েশ্চেন একটা ডিড আছে,
ডিড এবং ডিসাইড মিলে আমরা বলেছি ডিসাইডেড। যদিও আমাদের প্যাসেজে দেওয়া আছে, তারপরে আমাদেরকে কিন্তু এটা বুঝতে পারতে হবে, বিকজ সবসময় আমরা হুবহু কপি করতে পারবো না। দে ডিসাইডেড টু, তাহলে তুমি কি করলে? প্রথমে তুমি তোমার টেন্সটা ফিক্স করলে আনসার করার সময়। সেকেন্ডলি, এই হোয়াট এর আনসারটা তুমি দিচ্ছ। দে ডিসাইডেড টু ডু সামথিং, রাইট? ওইখানে আমাদের ছিল সেট আউট অন আ জার্নি। এই পুরো অংশটা হচ্ছে একটা ফ্রেজ। আমি হুবহু ফ্রেজটা কপি করে এখানে বসালাম, দে ডিসাইডেড টু সেট আউট অন আ জার্নি। আমার আনসার হয়ে গেল। এটাও খুব কমপ্লেক্স না, মোটামুটি আমরা এটা আশা করি ফলো করতে পারবো। ওকে, ওয়াই ওয়ার দে টায়ার্ড, কেন তারা ক্লান্ত ছিল? এইরকম যখন ওয়াই প্রশ্ন আসছে তখন অনেক সময় আমরা কি করি, খুবই সহজ বিকজ শব্দটা দিয়ে আমরা কানেক্ট করে আনসারটা দিয়ে দিই। এবং আরেকটা জিনিস দেখো, প্রশ্নে আমরা বলছি ওয়ার দে টায়ার্ড, কিন্তু আনসারে হয়ে যাবে দে সাবজেক্ট, তারপরে ওয়ার চলে আসবে, দে ওয়ার টায়ার্ড। কারণ এটা হচ্ছে কোয়েশ্চেনের স্ট্রাকচার। ওয়ার দে টায়ার্ড এটা হচ্ছে প্রশ্ন, আনসারে বলবো দে ওয়ার টায়ার্ড, তাই না? আমাদের সিকোয়েন্স একটু চেঞ্জ হবে। ওকে, তো এইটুকু আশা করি আমরা অনেকেই জানি। এরপরে আমরা বিকজ বলবো, বলার পরে আমরা আনসার বসাবো। এখন দেখি তো আনসারটা কিভাবে। বইয়ে আমাদের প্যাসেজে ছিল দে ফ্লিউ ওভার দ্য হিলস অ্যান্ড রিভার্স অ্যান্ড কেম টু আ জাঙ্গল। যাই হোক, কেম টু আ জাঙ্গল এখানে প্রসঙ্গ না, মূল ব্যাপার হচ্ছে তারা পাহাড় পর্বত নদীর উপর দিয়ে উড়েছিল, দ্যাটস ওয়াই তারা এই জন্য ক্লান্ত হয়ে গিয়েছিল। ঠিক যতটুকু আনসার ততটুকু আমরা নেব। দে ফ্লিউ ওভার দ্য হিলস অ্যান্ড রিভার্স, এখানে কিন্তু সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, একটা হোল সেন্টেন্সের মতো, অর্থাৎ একটা ক্লজ। তাই আমরা কি করলাম, বিকজের পরে হোল ক্লজটা এনে বসিয়ে দিলাম। এই আনসারটুকুর মধ্যে আমার কোনো টেন্স বা কোনো সিকোয়েন্স কোনো চেঞ্জ করতে হয় নাই, তাই না? আমরা আনসার করে দিতে পেরেছি। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ওয়াই কুডন্ট দ্য ডাভ ইট, কেন ডাভটা খেতে পারছিল না? দ্য ডাভ কুডন্ট ইট, আবারও আমরা সেই কাজটা করেছি, যেহেতু প্রশ্নের ভার্বের সিকোয়েন্স আনসারের ভার্বের সিকোয়েন্স সেম হয় না। আমরা দেখতে পাচ্ছি কুডন্ট এখানে আগে ছিল, কিন্তু এখানে আর আগে নাই। এগুলো আমরা মনে হয় জানি সবাই। দ্য ডাভ কুডন্ট ইট দিয়ে আবারও বিকজ দিলাম, দিয়ে এখন আমি আনসার দেব, কিন্তু আগেরটার থেকে এটা ডিফারেন্ট। ওয়াই? আমাদের বইয়ে যে সেন্টেন্সটা আছে, দ্য ডাভ ওয়াজ সো টায়ার্ড দ্যাট শি কুড হার্ডলি ইট, এই সেন্টেন্সটা থেকে আমি হুবহু কোনো ক্লজ এনে আনসারে বসাতে আসলে পারছি না। যদি আমার কথাটা বুঝতে অসুবিধা হয়, ভিডিও পজ দিয়ে নিজে সেন্টেন্সটা নিয়ে চিন্তা করো যে আসলে কি আমি উপরেরটার মতো ফলো করে এখান থেকে কোনো ক্লজ নিয়ে বসাতে পারি নাকি পারি না। তার মানে আমাকে নিজে এখানে একটা স্ট্রাকচার ফর্ম করে নিতে হবে, নিউ স্ট্রাকচার বা নিউ ফর্মের একটা সেন্টেন্স নিয়ে আসতে হবে। The dove couldn't eat because she was too tired, right? সে খুবই ক্লান্ত ছিল। অর্থাৎ আমাদের আনসারটুকু আমরা এটা জানি যে ও খুবই ক্লান্ত ছিল, এই জন্য ও খেতে পারে নাই, তাই না? তুমি নিজে ওই সেন্টেন্সটা বলে দিতে পারো, The dove couldn't eat because she was very tired, অথবা she was too tired, right? এটা আমরা বলে দিতে পারি। এইখানে কিন্তু আমরা ওই স্ট্রাকচারটা পাচ্ছি না, যেটা আমরা হুবহু কপি করতে পারবো। তবে কয়েকটা জিনিস খেয়াল করা দরকার, যেমন এখানে আমরা বলেছি শি ওয়াজ সো টায়ার্ড, আনসারে কিন্তু আমরা সো বসাতে পারবো না। যখন আমরা বলছি যে সে খুবই ক্লান্ত ছিল, মানে এত বেশি ক্লান্ত ছিল যে সে খেতে পারছিল না, তখন আমরা টু ব্যবহার করতে পারি, কিন্তু সেখানে কিন্তু আমরা সো ব্যবহার করলে হবে না, ভুল হয়ে যাবে। ভেরি ব্যবহার করতে পারি, যেটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। আর হার্ডলি তো আমরা দেখতেই পাচ্ছি কুডন্ট ইট, এটা নিয়ে আমাদের অসুবিধা নাই, কিন্তু শি ব্যবহার হলো কেন? গল্প যদি পড়ো তাহলে খেয়াল করবে যে কারো জন্য হি ব্যবহার হচ্ছে, কারো জন্য শি ব্যবহার হচ্ছে। ইংলিশে আমরা যখন প্রোনাউন ব্যবহার করি তখন আমরা কখনো কখনো হি ব্যবহার করি, কখনো শি ব্যবহার করি। এগুলোর আলাদা নিয়ম কানুন আছে। যেমন আমরা সমুদ্রের জন্য বলি হি, আর জাহাজের জন্য বলি শি। সূর্যের জন্য বলি হি, চাঁদের জন্য বলি শি। এইরকম ঠিক এখানে কিন্তু ডাভের জন্য আমরা শি ব্যবহার করেছি। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ওয়াই ডিড দ্য ব্যাট প্রেইজ দি আউল, ব্যাট কেন প্যাঁচাকে প্রেইজ করছিল, প্রশংসা করছিল? আবারও খুব নর্মাল ব্যাপার, আমাদেরকে টেন্স অ্যাডজাস্ট করতেই হয়। আমরা বলছি দ্য ব্যাট প্রেইজ দি আউল, ওয়াই এখন আমরা যাই নাই, বিকজ দেবো বা যেভাবেই দেই, কিন্তু শুরুর অংশটুকু আমরা আগে অ্যাডজাস্ট করে নিলাম। দি ব্যাট প্রেইজড, ওই ডিডকে
প্রেইজের সাথে যোগ করে হয়ে গেল প্রেইজড। দি ব্যাট প্রেইজড দি আউল, তারপরে আমরা রিজনটা বলবো। ওকে, বইয়ের মধ্যে লেখা আছে উইথ দ্য থট অফ গেটিং মোর ফুড। বইয়ের ভাষাটা এখানে লিটারারি বা সাহিত্যিক এবং একটু কমপ্লিকেটেড। তুমি যখন প্রশ্নের উত্তর দিচ্ছ ওই ভাষা তোমার ব্যবহার করার দরকার নাই, আমরা সিম্পল করব। সেটা কি? টু গেট মোর ফুড, আরও খাবার পেতে, টু গেট। এখানে কিন্তু আমরা গেটিং, থট অফ কোনো দরকার নাই, তুমি তোমার নর্মাল স্ট্রাকচার ইউজ করো, টু গেট মোর ফুড। এখানে কিন্তু আমরা বিকজও বলি নাই বা ওই আগের স্ট্রাকচারগুলো ফলো করিনি, আমরা কি করছি? সিম্পলার এক্সপ্রেশন দিচ্ছি, সহজভাবে এক্সপ্রেস করছি। Why was the dove ashamed of her friend? ডাভ কেন তার বন্ধুকে নিয়ে লজ্জিত বোধ করছিল? এখানে আনসারটা আমরা কিভাবে দিব? প্রথমে তো আমাদেরকে টেন্স এর দিকে খেয়াল রাখতে হবে যে ওয়াজ এবং অ্যাশেপ্ট এখানে আলাদা আলাদা থাকলেও আনসারে কিন্তু আমরা ওদেরকে একসাথে বসাবো। আচ্ছা, আমাদের বইয়ে যদি দেখি এই প্রশ্নটা যে অংশে আছে, দ্য ডাভ ওয়াজ লিসনিং টু হার ফ্রেন্ডস ফলস প্রেইজেস, অর্থাৎ প্রথম 2 লাইনে আমাদের আনসারটা আছে এবং শেষের দিকে আছে শি ওয়াজ অ্যাশেমড অফ হার ফ্রেন্ড। তার মানে এই প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে পুরো প্যাসেজের উপরই নজর রাখতে হবে। প্রশ্নের এক অংশ আছে উপরে আর এক অংশ আছে নিচে। তুমি যখন ওটা খুঁজে পেলে এখন তুমি সেন্টেন্স অ্যাডজাস্টমেন্ট করবে। হাউ? লিসনিং টু হার ফ্রেন্ডস ফলস প্রেইজেস, লিসনিং টু হার শুনে, তার বন্ধুর মিথ্যা প্রশংসা শুনে, দ্য ডাভ ওয়াজ অ্যাশেমড অফ হার ফ্রেন্ড। হয়ে গেল, আমি ওই প্যাসেজের শুরু থেকে একটা ক্লজ এনে বসিয়ে দিলাম, তাই না? আচ্ছা, দেন আর একটা বুদ্ধি কি হতে পারে, যেটা আমরা একটু আগে দেখেছি, আমরা বিকজ দিয়ে সেন্টেন্স বানাই এবং নিজের ভাষায় এখানে আমরা বলতে পারি বিকজ হি ওয়াজ ফ্ল্যাটারিং, তুমি হি না দিয়ে দ্য ব্যাট বলতে পারো বা দ্য ফ্রেন্ড, হার ফ্রেন্ড বলতে পারো। বিকজ হি ওয়াজ ফ্ল্যাটারিং দি আউল কন্টিনিউয়াসলি, সে কি করছিল? ফ্ল্যাটারিং করছিল কন্টিনিউয়াসলি অ্যান্ড শেমলেসলি, নির্লজ্জভাবে এবং কন্টিনিউয়াসলি সে আউলকে প্রশংসা, ফ্ল্যাটারিং করছিল। এখানে একটা জিনিস আমি বলি যে দিস ইজ বেটার যদি তুমি হুবহু সেম মানে ওয়ার্ডিং ইউজ না করো, তুমি যদি নিজের শব্দ দিতে পারো দ্যাট ইজ বেটার। যেমন আমরা এখানে প্রশ্নে যেই শব্দটা আছে বা একদম আনসার যেটা আছে সেই ওয়ার্ডের বদলে ফ্ল্যাটারিং শব্দটা এনেছি, এটা আমরা করতে পারি। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট রিওয়ার্ড ডিড দ্য ডাভ গেট? ডাভ কি পুরস্কার পেয়েছিল? এইটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, যেখানে তোমাকে লিখলে তুমি হুবহু প্যাসেজ থেকে কপি করতে পারবে না এবং তোমাকে তোমার কনসেপচুয়াল আনসার দিতে হবে। তুমি যা বুঝেছো সেটা থেকে তোমাকে আনসার দিতে হবে। আমি একটা লিখেছি, এটাই হতে হবে তা না, তোমরা তোমাদের মতো লিখবে। দ্য ডাভ বিকেম দ্য সিম্বল অফ ভার্চুস। ডাভ বিকেম হয়ে গিয়েছিল, দ্য সিম্বল প্রতীক বা হয়ে গিয়েছে প্রতীক, কিসের প্রতীক? অফ ভার্চুস, গুণাবলীর, লাইক লাভ অ্যান্ড ট্রুথফুলনেস। আমাদের গল্পে কিন্তু সত্যবাদিতার কথা আছে, লাভের কথা আছে। সে লাভ এবং ট্রুথফুলনেসের প্রতীক হয়ে গিয়েছে। অ্যান্ড হার নেম শ্যাল বি আটার্ড, তার নেম কি হবে? শ্যাল বি আটার্ড, উচ্চারিত হবে। বাই দ্য পোয়েটস ফরএভার, কবিদের দ্বারা তার নাম উচ্চারিত হবে ফরএভার, চিরকাল। দেখো আমাদের বইয়ে যে সেন্টেন্সটা দেয়া ছিল যে হার নেম শ্যাল বি ইউজড বাই পোয়েটস as long as the world lasts to rhyme with love, আমরা কিন্তু হুবহু ওইখানকার কথা এখানে আনসার করিনি, আমরা আমাদের ভাষায় কনসেপ্টটুকু বা আনসারটুকু দিয়েছি। অনেক কিছু শিখে ফেললাম, তারপরে তোমাদেরকে ছোট্ট রাইটিং টাস্ক দেবো, যেটা তোমাদের বইয়ে আছে। সেটা হচ্ছে গল্পের যে মোরাল অফ দ্য স্টোরি, তোমাদের গল্পের থেকে তুমি যা শিক্ষা পেয়েছো সেইটা নিয়ে ডিসকাস করো এবং লেখো, ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর আমি তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে ক্যান ইউ রিলেট টু দিস স্টোরি? হাউ? তুমি কি এই গল্পের সাথে নিজের জীবনের কোনো মিল খুঁজে পাও বা তুমি কি গল্পটার সাথে নিজের সংযোগ করতে পারছো নিজেকে? করলে সেটা কিভাবে পারছো সেটা লেখো এবং তোমার মেন্টর বা ফ্রেন্ডদেরকে দেখাও। আজকের লেসনের জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।